মানুষের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন আশা মেডিকেল বোর্ডের। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। জানাচ্ছিলাম প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনে নেতৃত্ব দিবেন। তফসিল বিলম্বে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র, দিন বদলের আশা নেতাদের। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রাজপথে রুখতে চায় ৮ দল। ফ্যাসিবাদীদের স্থান দখল করেছে অন্য একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে সুষ্ঠু ভোট করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিতে চান পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর ঘটনায় আইজিপির অপসারণ ও গ্রেপ্তার দাবি। রাজধানীতে সহযোদ্ধাদের মানববন্ধন। স্বাগত নিউজ 24 সংবাদে। আমরা দুজন সঙ্গে আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তবে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এসব কথা জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আশা করেন মানুষের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। তিনি জানান, আগে এর চেয়েও জটিল পরিস্থিতি মোকাবিলা করেছেন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি এবং গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার জাহিদ। অনেকটাই অবসান হলো টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গুঞ্জন আর বিভ্রান্তির বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা সুখবর দিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা, এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বেশ কদিন থেকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নেওয়ার উদ্যোগ ছিল। কবে কখন নেওয়া হবে এ নিয়ে নানা ধরনের আলোচনাও ছিল। ডাক্তার জাহিদ জানান, প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন থেকে এসে চিকিৎসার সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলিয়ে বিদেশ যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত শারীরিক অবস্থা অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কোন ধরনের গুজব না ছড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রতিদিনের মতো শনিবারও প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাইম আল জিকো। আরো তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জিকো, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে সবশেষ জানাবেন আমাদের।
ধন্যবাদ সাদিয়া আপনাকে। যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আজ রাত 9টার দিকেও মেডিকেল যে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে যে মেডিকেল বোর্ডটি গঠিত হয়েছে তাদের একটি মিটিং রয়েছে, যার তত্ত্বাবধান করছেন বেগম জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক কিন্তু বেগম জিয়ার শারীরিক যে অবস্থা সেটি হলো পর্যবেক্ষণ করছেন এবং আজ বিকালের দিকে কিন্তু বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, যেমনটি কিছুক্ষণ আগেই আমরা প্রতিবেদনটিতে শুনলাম। তিনি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আসলে এখন পর্যন্ত এই 12 থেকে 14 ঘন্টার যেই জার্নিটি রয়েছে সেই জার্নির সহ্য করার মতন না বলে মেডিকেল বোর্ড হলো জানিয়েছে। তবে পুরোপুরি যাত্রাটাই আসলে এখন পর্যন্ত বিলম্বিত যেটি হচ্ছে সেটি বেগম জিয়ার শারীরিক অবস্থার কারণে ঝুঁকিমুক্ত অবস্থা তৈরি হলেই কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। এবং পাশাপাশি যেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখানে আসার কথা ছিল সেটিরও ত্রুটি থাকলেও সেটি এখন প্রস্তুত রয়েছে এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানানোর সাথে সাথে কিন্তু ওনাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এছাড়াও গুজবের বিষয়ে তিনি বলেছেন যে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব আসলে ছড়াচ্ছে, সেই গুজব যাতে কেউ না ছড়ায় সেজন্য কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তার শারীরিক অবস্থা নিয়ে তিনি আরও একটি কথা বলেছেন যে বিভিন্ন সময়ে নানান প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কিন্তু তিনি বারবারই দেশের জনগণের মাঝে ফিরে এসেছেন। এই এভার কেয়ার হাসপাতালে তিনি বহুবার ভর্তি হয়েছেন এবং শারীরিক চিকিৎসার পরে তিনি আবারও কিন্তু ফিরে এসেছেন। এবারও কিন্তু ব্যতিক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসক দল। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। সাদিয়া, জিকো, ধন্যবাদ আপনাকে। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনকে ঐতিহাসিক ও পরিবর্তনের ভোট বলে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে তফসিল ঘোষণায় বিলম্ব হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার হাসপাতালে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মায়ের জন্য 5,500 কিলোমিটার দূরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেখান থেকে সব সংকটে দলকে উজ্জীবিত করছেন তারেক রহমান। রাজনীতির অলিতে গলিতে একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? শনিবার রাজধানীর বনানীতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন সে উত্তর। জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। একই সুরে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই দেশে ফিরবেন তারেক রহমান। রোববার থেকে শুরু হতে যাওয়া দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে তিনি একথা জানান। জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সব কিছু বেরিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই, সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ সেটা আপনারা দেখবেন জনগণের কাছাকাছি আসা। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে নেতাকর্মীরা কঠিন সময় পার করলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড। শনিবার নিজ নির্বাচনী আসন চকরিয়ায় পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র মোদি বিজেপি সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। বিএনপির ইশতেহারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও জানান দলের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা।
ফ্যাসিস্টরা দেশ থেকে পালালেও ফ্যাসিজমের কালো ছায়া এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। এছাড়া গণভোটের বিরোধিতাকারীদের জনগণই প্রতিহত করবে বলে জানান ৮ দলের নেতারা। সিলেট থেকে নাজাত আহমদ পুরকায়স্থের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন সেলিম হাসান। ৮ দলের বিভাগীয় সমাবেশকে ঘিরে সকাল থেকেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। ব্যানার, ফেস্টুন আর নিজ নিজ দলের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিকেল ৪টার আগেই সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, একটি দল চাঁদাবাজি অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়েছে, আর এক দল তার দায়িত্ব নিয়েছে। মানুষের ওপর জুলুম বন্ধ না হলে কঠিন পরিণতি অপেক্ষা করছে। এক দল যে অপকর্ম করে চলে গিয়েছে, আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের কালো ছায়া বাংলাদেশ থেকে এখনো কাটেনি। দেশের মানুষ একটি দলকে লাল কার্ড দেখাতে প্রস্তুত। ইসলামী যেসব দল এখনো ঐক্যের বাইরে রয়েছে, তাদের ঐক্যের প্ল্যাটফর্মে আসার আমন্ত্রণ জানান তিনি। কেউ কেউ পালাতে গিয়ে খালে বিলে আশ্রয় নিয়েছে, আবার রশিদ সিলেটবাসীর কাছে কেউ কেউ কোলাপাতায় ধরা পড়েছে। এভাবে অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু ফ্যাসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি। এর আগে সমাবেশে বক্তব্য দেন ৮ দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত হয়ে কেউ যদি আগামী নির্বাচন বানচাল করতে চায়, তবে রাজপথেই তার মোকাবিলা করা হবে। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র যাদের কাঁধে সওয়ার হয়েছে, তাদেরকে আমরা আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা পুনর্বিবেচনা করবার সুপরামর্শ দিতে চাই। আমরা না বলার মাধ্যমে আমরা বাংলার জমি থেকে চিরতরে উৎখাত করে মাথা উঁচু করে দাঁড়াবার পরিবেশ তৈরি করতে হবে। এটি ছিল সমমনা ইসলামী ৮ দলের শেষ সমাবেশ। এর আগে দেশের ৭ বিভাগে সমাবেশ করেছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা। এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে বিদায় নিতে চায় বর্তমান সরকার। প্রেসিডেন্ট কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে অবিলম্বে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। বলেন, ন্যায় বিচারের স্বার্থেই আইজিপি বাহারুল আলমকে গ্রেপ্তার করা উচিত। বিএনপির সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু ৯০ দশকে ছিলেন ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ভিন্ন মাত্রা যোগ করতে পিন্টুর উপস্থিতি তটস্থ থাকত পেটোয়া বাহিনী। ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ২০ এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কারাগারে। সেখানে অসুস্থ হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে ৩ মে কারাগারে মারা যান পিন্টু। প্রায় ১০ বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে অনেকের সঙ্গে নাম আসে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো ও মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপিয়েছেন বর্তমান আইজিপি।
এরপর থেকেই একসময়ের তুমুল জনপ্রিয় নেতা পিন্টু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয় সাধারণ মানুষ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে পিন্টু স্মৃতি পরিষদ। নাসিরউদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে আইজিপি জড়িত। আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই। যত দ্রুত সম্ভব আইজিপি বাহারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। সুষ্ঠু বিচারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থেই পুলিশ প্রধান পদ থেকে সরাতে হবে বাহারুল আলমকে। কারণ বিডিআর হত্যার স্বাধীন জাতীয় তদন্ত কমিশনে উঠে এসেছে আইজিপির নাম। মানুষ সব ঐক্যবদ্ধ আছি, রাজপথে দাবি আদায় করে আমরা গড়ে ফিরে যাব ইনশাআল্লাহ। আন্দোলনকারীদের অভিযোগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে। রোববার আবারও আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে পিন্টু স্মৃতি পরিষদ। নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের আগে ও পরে অন্তত 1 মাস সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকল নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান তারা। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মত বিনিময় সভায় 9 দফা দাবি উত্থাপন করে তারা এসব কথা বলেন। এছাড়াও তারা বলেন, 2008 সাল ছাড়া বাংলাদেশের সব নির্বাচনে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন অনুষ্ঠেয় গণভোটে প্রবাসীদের ভোটদানের সুযোগ বাড়ালো নির্বাচন কমিশন। পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসীদের নিবন্ধনের সময়সীমা 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে দেশের অভ্যন্তরে থাকা 3 শ্রেণীর নাগরিকরা আগামী 25 ডিসেম্বর পর্যন্ত মোট 15 দিনের জন্য অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। বড় খেলাপের তালিকায় কোনো নারী নেই, তাই নারী উদ্যোক্তাদের নির্দ্বিধায় ঋণ দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব আয়োজিত সেমিনারে একথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাল থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 8 দিনব্যাপী এসএমই মেলা, যেখানে 400 স্টল অংশ নেবে। ওমেন এন্টারপ্রেনিয়ার হওয়ার কারণে যে নিজে করে বিক্রি করব তা না, নিজেরাও ব্যবহার করব, এটা কিন্তু একটা আসছে। নারী উদ্যোক্তা হওয়ার মানে শুধু নিজে কয়েকটা সংখ্যা বাড়ানো না, নারী উদ্যোক্তা হওয়ার অর্থ হলো নারী উদ্যোক্তাদেরকে ভিজিবল করে তোলা। বিদেশি পরামর্শক বা অর্থায়নে নয়, টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে দেশীয় উদ্যোগে অবকাঠামো ও পরিকল্পনা নেওয়া দরকার, এমনটি মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার সকালে মিলিটারি মিউজিয়ামে বাংলাদেশ এনার্জি কনফারেন্সে অংশ নেন তিনি। বলেন, এনার্জি ও বিদ্যুৎ খাতে সংঘবদ্ধ অপরাধ সংগঠিত হয়েছে বিগত সরকারের সময়। এখনও তাদের কাউকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি, তাই টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে মহাপরিকল্পনা নিতে হবে। আমাদের যদি এক্সপার্টিস না থাকে, আমি মনে করি না এক্সপার্টিস নেই, বাংলাদেশে প্রচুর এক্সপার্টিস আছে, যদি থাকেও, যদি প্রয়োজন থাকেও, আমরা কিন্তু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব, আমরা জায়গাকে দিয়ে পলিসি করলে আমরা কখনোই কিন্তু রিনিউয়েবল এনার্জি বান্ধব পলিসি পাবো না। জাপানিজ গভর্নমেন্ট ইজ ওয়ান অফ দি বেস্ট বেনিফিশিয়ারিজ, হাইয়েস্ট বেনিফিশিয়ারিজ অফ ফসিল এনার্জি এক্সপোর্ট। পাকিস্তানের আদিয়ালা জেলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে শাহবাজ সরকার। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ এই নিষেধাজ্ঞার কথা জানান।
কারাগারের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গেল সপ্তাহে ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে বোন উজমা খানকে দেখা করার সুযোগ দেওয়া হয়। টি-20 বিশ্বকাপের আগে টপ অর্ডার ব্যাটারদের নিয়ে কাজ শুরু করেছেন টাইগারদের কোচিং স্টাফরা। মিরপুরে জুনিয়র তামিম, পারভেজ ইমন, সাইফদের ব্যাটিং কৌশল নিয়ে কাজ শেষে কোচ সালাউদ্দিন বলেন, টি-20তে বেশ এগিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের ব্যস্ততা নেই খুব বেশি, তাই টাইগার ব্যাটারদের নিয়ে কাজ শুরু করেছে জাতীয় দলের কোচিং স্টাফরা। মিরপুরের নেটে পারভেজ ইমন, জুনিয়র তামিম, সাইফ হোসেন ও সোহানদের ব্যাটিংয়ে নতুন কিছু যুক্ত করাই যেন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে সিমন্স, আশরাফুল ও সালাউদ্দিনের। ঠিক ম্যাচে যেভাবে ব্যাটিং করেন দুই প্রান্তে দুই ব্যাটার, সেই দৃশ্যই দেখা গেল হোম অব ক্রিকেটের প্র্যাকটিস গ্রাউন্ডে। ব্যাটাররা যদি নিজেরা নিজেদের ভুল শুধরাতে পারেন তাহলে সেটাই হবে বড় প্রাপ্তি, বলছেন সালাউদ্দিন। অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায়, কিভাবে গ্যাপে মারতে হয়, কিভাবে বল ইউজ করতে হয়, পেসটা ইউজ করতে হয়, এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিস্ক নিয়ে কিভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায়। সালাউদ্দিন জানান, কয়েকদিনের নেওয়া প্রস্তুতি বিপিএলে ভালোভাবে কাজে লাগাতে পারলে ভারত বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারবেন ব্যাটাররা। দিন শেষে তারাই খেলবে, আমরা খেলবো না। তারা যত ভালো ডিসিশন নেবে, তারা যত ম্যাচিউরড হবে, তাদের গেম সেন্স যত ভালো হবে, তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে। তো এটাও এক ধরনের মেথড যে আসলে কিভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে, একজন আরেকজনেরটা বলবে, টিমের ভিতরে কথা হবে, টিমের স্ট্র্যাটেজিতে তারা কথা বলবে। তবে গেল এক বছরে টি-20তেই বেশি উন্নতি করেছে বাংলাদেশ, মত সালাউদ্দিনের। যতটুকুই সাফল্য আসছে এটা টি-20 থেকেই আসছে, কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা, এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি। ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি। এখনো হয়তো ইমপ্রুভমেন্টের আরো কিছু জায়গা আছে। বিপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করে যাবেন টাইগারদের কোচিং স্টাফরা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বেশ সহজ গ্রুপে পড়েছে, যে গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। সি গ্রুপে রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে আছে গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো। বাকি দুটি দল হলো স্কটল্যান্ড ও হাইতি। এদিকে ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।